পুলিশের উপর যা হচ্ছে এটা হাতে তুলে নিতে পারে না। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রতি এবং গণভোটের রেসপেক্টের প্রতি যে অ্যাপ্রোচ সরকার নিয়েছে, দিস ইজ নট। কারণে অকারণে কি আছে 32 নম্বরের মধ্যে আপনি বলেন। ঘোষণা করেছে কে আগে করেছে, কে কার নামে করেছে, ডাইরেক্ট করেছে কিনা, রেডিওতে শুনেছে কিনা। হায় স্বাধীনতার পক্ষে বিপক্ষে বলে আপনি টিকতে পারবেন বেশিক্ষণ না, আপনি জুলাইয়ের পক্ষে বিপক্ষে বলে বেশিক্ষণ তাহলে তো সরকার প্রধানকে পালাতে হয় না, দরকার ছিল না, ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হতো। এই জায়গায় এসে কেন আমাদের এটা দরকার হচ্ছে? ফাইন্যান্সিয়ালি আমরা সলভেন্ট না, ক্যাপাসিটির দিক থেকে রাষ্ট্রটা এখনও নিজের পায়ে দাঁড়িয়ে তার শক্তি সামর্থ্য প্রমাণ করার মতো রাজনৈতিক কালচার ডেভেলপ করতে পারে নাই। আমরা যখন বসি তখন ডোনার এজেন্সির দরকার হয়। আমাদের বাজেট ইমপ্লিমেন্টেশন করতে গেলে ডোনারদের ছাড়া বাজেট ইমপ্লিমেন্টেশন হয় না। আমাদের যে এক্সপোর্ট যে সমস্ত জিনিস আমরা করি এগুলো শুধু আমরা এককভাবে নিয়ন্ত্রণ করি না, অনেক কিছু জিনিস নিয়ন্ত্রণ করে। তাদের চাওয়া, তাদের না চাওয়া, তাদের প্রায়োরিটি, তাদের ভালো, তাদের মন্দ এখানে অ্যাক্টিভ। মানে এই সরকার এখন যারা সরকারে আছেন তাদের পেছনে কি ডিপ স্টেটের কোনো ভূমিকা আছে কিনা? থাকবেই, সকল সরকারের আমলেই থাকবে। যতক্ষণ পর্যন্ত আমরা ম্যাচিওর ডেমোক্রেটিক কালচার ডেভেলপ করতে না পারবো, আমাদের সমস্যা আমরা বসে সমাধান করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ডিপ স্টেটকে নিয়ে আপনি নেগেটিভ অ্যাটিটিউড দেখানোর কোনো কারণ নেই। থাকবেই এইরকম স্টেটে, এইরকম সরকারি ফাংশনে, এইরকম অ্যাডমিনিস্ট্রেটিভ মেকানিজমে সেলফ সাফিসিয়েন্ট যতক্ষণ পর্যন্ত আপনি হতে পারবেন না। বাংলাদেশের রাজনীতিতে ভারতের ভূমিকা আছে না? ক্যান ইউ ডিনাই ইট? ক্যান এনিবডি ডিনাই ইট? আর গতকালকে ভারতের সরকার মানে না পারার কোনো কারণ নাই। গতকালকে ভারতের সরকারের দুটো স্টেটমেন্ট আছে, দুটো স্টেটমেন্ট পড়বেন। আর এক বছর আগে ভারতীয় সরকারের দুটো। আচ্ছা, তাহলে কি এই যে এই ডিপ স্টেটের কথা যখন সামনে এলো, তাহলে এখন সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে যিনি আছেন তিনি অন্তর্বর্তী সরকারের আমলে উপদেষ্টা ছিলেন, নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, এটিও কি ডিপ স্টেটের কোনো চাপ ছিল কিনা? আবার আসি আমরা, তাহলে আবার যেতে হবে, ওই ডিপ স্টেট কিন্তু সারফেসে থাকে না। তাহলে কি করে ওরা? ওদের বিভিন্ন স্টেক থাকে একটা গভর্নমেন্ট ফরমেশন কিংবা গভর্নমেন্ট ফর্ম হয়ে যাওয়া আসার সঙ্গে। এই গ্রুপ অফ পিপল দেশ চালালে তাদের কিন্তু ইন্টারেস্ট থাকে। ওই ইন্টারেস্টে তারা চায় এই গ্রুপ অফ পিপলকে নার্চার করতে। আপনি দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশে যে সমস্ত জায়গায় মাস আপসার্জ হয়েছে, আরব বসন্ত হয়েছে, এ সমস্ত জায়গায় আপনি দেখবেন 10 বছর 20 বছর ধরে বিভিন্ন ফরেন পাওয়াররা ইয়োধদেরকে আস্তে 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 গড়ে তুলে এক্সপ্রেস ওপিনিয়ন এক্সপ্রেস করার জন্য। ফলে আসিফ যে কথা বলছে এই জন্য তাকে ইন্টারোগেশনে আনতে হবে। ইটস নট এট অল নেসেসারি, দিস ইজ ভিন্ডিকটিভ, দিস ইজ ওপেন সিক্রেট। এখনও আছে এই দেশে, থাকবেই। আপনি এখন বাজেট করবেন, আমার আপারা সরকারে আছেন, বাজেট করবেন না, করুক দেখি নিজের পায়ে দাঁড়িয়ে পূর্ণাঙ্গ বাজেটটা করতে পারে কিনা, নাকি ফরেন ডোনেশন লাগে? এখানেও ডিপ স্টেটের সহযোগিতা লাগে না। আমি বলছি এই ফ্যাক্টরগুলোকে আপনি বা আমরা এখন নেগেটিভ দেখছি না, ডিপ স্টেটকে নেগেটিভ। একটা সরকার যখন থাকে, it depends on how the government can play with those power. গভর্নমেন্ট যদি সাকসেসফুলি প্লে করতে পারে তাহলে ডিপ স্টেট অনেক সময় ইউজফুল হয়। একটু সরল প্রশ্ন করি, তাহলে যে ডিপ স্টেট আসলে কারা একটু আপনি দেখতে পাবেন না। আপনাকে যদি বলি আপনি অন্ধকার ঘরে একটা কালো কাপড় খুঁজেন, পাবেন? ঘরটা তো অন্ধকার, কালো কাপড় তো আপনি দেখতে পাবেন না, কালারের মধ্যে বিলীন। এক্স্যাক্টলি আমাদের দেশে যেখানে বসে আমরা আলোচনা করছি তাদের বাংলাদেশ পরিচালনায় স্টেক আছে না? সরকার যেই আসুক যেই যাক, মিডিয়া হাউসগুলো স্টেক আছে না? দেখতে পান? দেখতে পাই আমরা কেউ? কিন্তু নিশ্চয়ই পছন্দ অপছন্দের বিষয় আছে, আছে, থাকবেই, থাকতেই হয়। এবং এই জিনিসগুলো আসিফ যে কথা বলেছে আমরা তখনও শুনতাম, অমুকে প্রস্তাব দিচ্ছে এত সিল পর্যন্ত, অমুকে প্রস্তাব দিচ্ছে এত সাল পর্যন্ত। এসব কিছুর কেন্দ্রবিন্দু কি? কারণ আমরা ডেমোক্রেসি বিল্ড আপ করতে পারি নাই। এই জন্য যখনই আমাদের মধ্যে সরকার পতন হয় তখন ওই শক্তিগুলো যার যতটুকু স্টেক আছে তারা একটা নিয়ন্ত্রণ কিংবা নিজস্ব লোক ফিট করার চেষ্টা করবেই। এটা পার্লামেন্টকে পাশ কাটিয়ে যা ইচ্ছে তাই করে। তাহলে ডিপ্লোম্যাটস যারা আছে তারা এগুলো জানতে চাইবে, বিরোধী দলের কাছে প্রশ্ন উত্তর জানতে চাইবে। আমরা ডিপ্লোম্যাটসদেরকে নিয়ে মিটিং আয়োজন করব, ব্রিফ করব, ইফতার পার্টির আয়োজন করব, কথা বলবো। অতীতে আমরা দেখেছি না যে তখনকার সরকার ডিপ্লোম্যাটদের দিয়ে মিটিং করতেও দিত না, কারণ তারা চাইতো না যে তাদের এই ইনফরমেশনগুলো এখানে শেয়ার হোক, আলোচনা হোক। সরকার যদি অ্যাকোমোডেটিভ হয়, ডেমোক্রেসি যদি ম্যাচিউরড হয়, পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে যদি সমাধান করা যায় তাহলে তো আর থার্ড পক্ষের কোনো প্রয়োজন নেই। তাহলে যে করে কে? অপোজিশনের ভূমিকা পালন করতে চাই আমরা, রাস্তায় পারতপক্ষে যেতে চাই না। গভর্নমেন্ট শুড নট টেক এনি ইনিশিয়েটিভ উইচ উইল আলটিমেটলি ফোর্স আস টু গো টু দ্য স্ট্রিট। এটা আমরা চাই না। আমরা চাই পার্লামেন্টের বাউন্ডারির ভিতরে যতটুকু আমাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি আছে আমরা আমাদের কন্ট্রিবিউশনটুকু রাখতে চাই টু রিস্ট্রাকচার দ্য নেশন ফর ফিউচার।
কিন্তু যদি এমন হয় গভর্নমেন্ট অযৌক্তিক কর্মকাণ্ড চালিয়ে যেতেই থাকে, তাহলে পার্লামেন্টে তো তার অ্যাবসলিউট মেজরিটির জুড়ে যদি অ্যাবসলিউট স্টেপ নিতে থাকে, ইগনোরিং অল পাবলিক ইন্টারেস্ট, দেন হোয়াট উড বি দ্য অল্টারনেটিভ? তাহলে ডিপ স্টেটকে ইনভাইট করার ক্ষেত্রে শুধুমাত্র বিরোধী দলকে দোষ দিতে হবে না, গভর্নমেন্ট এরকম যে বা যারা করেছেন যদি জামাত পরিচয় করে থাকেন, তাহলে এটা নিতান্তই তার ব্যক্তিগত লায়াবিলিটি। নিশ্চয়ই আমি আসলে কী ধরনের সাংগঠনিক ডিসিশন হয়েছে তাদের বিরুদ্ধে আমি জানি না, বা জামাতের স্ট্রাকচারের মধ্যে আছে কিনা তাও আমার জানা নেই। এটা আমি ইনকোয়ারি করব, কথা বলবো। নিশ্চয়ই আমরা এটাকে এন্ডোর্স করব না কোনোভাবে। আমরা সেকেন্ড হলো কেন বেশ কয়েকটা জায়গায় হয়েছে। এক জায়গায় কিন্তু একজন পুলিশ অফিসার একটা অস্ত্রকে কেড়ে নেওয়া হয়েছে না, এগুলো আপনি যে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এখন আসলাম এখানে, আমার মনে হয় আরও কিছু সময় দিতে হবে। এগুলো হিলিং প্রসেস থাকে। আমরা তো অনেক সময় রেডিক্যাল পরিবর্তন চাই, পজিটিভটাও রেডিক্যালি চাই, নেগেটিভটাও রেডিক্যালি চাই। ইটস নট দি প্রসেস। পৃথিবীতে এগুলো এক্সপেরিমেন্টাল যে ছিল অন্তর্বর্তী সরকার, তারা কেন এটা একটা গণ্ডির মধ্যে নিয়ে আসতে পারলেন না? কেন তারা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারলেন না? একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা বিপ্লবোত্তর পরিস্থিতিতে যে পরিমাণ চেষ্টা করেছে, যে পরিমাণ এই ধরনের বিষয়কে মোকাবেলা করে করে তাদেরকে অগ্রসর হতে হয়েছে, আই এম অলওয়েজ রেডি টু গিভ দেম ক্রেডিট। এবং এটা কোনো ইজি জব ছিল না। এবং বিপ্লব, প্রতি বিপ্লব, সচিবালয় ঘেরাও, এটা ঘেরাও, ওইটা এভরিডেজ ফাংশন ছিল। এবং এগুলো মোকাবেলা করতে গিয়ে আমি এক জায়গায় স্ট্যাটিস্টিক্স দেখলাম, প্রায় 142টা ঘটনা তারা এরকম মোকাবেলা করেছে। হঠাৎ করে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও, সচিবালয়, কিন্তু প্রধান উপদেষ্টা বাসভবন ঘেরাও, তখন প্রধান উপদেষ্টা ঠান্ডা পানির ব্যবস্থা করেছেন, স্প্রের ব্যবস্থা করেছেন পানির। হ্যাঁ, তো ওটা এখানে ইস্যু না। ইস্যুটা কি? ইস্যুটা হলো একটা বিপ্লবোত্তর পরিস্থিতি যে সমস্ত প্রধান উপদেষ্টার মানে তখন তার যেটা করা উচিত ছিল তিনি এটা প্রতিহত করতে পারতেন। লেট মি আনসার। জি। এবং এগুলো দেখবেন আপনি যে সমস্ত দেশে একটা মাস আপসার্জ হয়, ওই সমস্ত দেশের সঙ্গে মিল করে দেখবেন আপনি। মাস আপসার্জ আমাদের দেশে যা হয়েছে, এই সমস্ত পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়নি। এগুলো ফ্রান্সে হয়েছে, এগুলো মিশরে হয়েছে, এগুলো ইরানে হয়েছে। তার সাবসিকুয়েন্ট পরিস্থিতিটা মোকাবেলা করতে কী পরিমাণ হিমশিম খেয়েছে ওই দেশের অ্যাডমিনিস্ট্রেশনগুলো, এগুলোর কম্পারেটিভ স্টাডি করলে আপনি বুঝতে পারবেন হোয়াট টাইপ অফ ডিফিকাল্ট জব ইট ওয়াজ। বাট হাউএভার দে ট্রাইড। একটা ভঙ্গুর পুলিশ বাহিনী, পুলিশের বহু লোক তো চাকরিতেই ফিরে নেই, পুলিশের বহু লোক ডাইরেক্ট শুটিংয়ের সঙ্গে জড়িত ছিল, পুলিশের বহু লোক ছাত্রদেরকে হত্যা করেছে, উর্দি পরে হত্যা করেছে, সরাসরি গুলি করে হত্যা করেছে। তাদের মরাল স্ট্রেংথের ব্যাপার আছে না? এইগুলোর হিলিংয়ের জন্য এই পার্টিসিপেন্ট যারা, বোথ পার্টি পার্টিসিপেন্ট যারা ছিল, এই হিলিংয়ের জন্য ইট রিকোয়ার্স টাইম। এই জন্য আমি এটাকে জাস্টিফাই করি না, বাট এভরিবডি ইজ হিউম্যান বিং। এন্ড অফ দ্য ডে একটা বিষয়, সরকারি ইন্ডেমনিটি অধ্যাদেশ দেখেন নাই? 5 আগস্ট কেন্দ্রিক ইন্ডেমনিটি অধ্যাদেশ মনে হয় তিনি পড়েন নাই। 5 আগস্ট কেন্দ্রিক ডেফিনেশন দেওয়া আছে, কোন অপরাধের বিচার হবে, কোন অপরাধের বিচার হবে না। একই সাথে এটাকে আমি দেখলাম বিশেষ কমিটিতে, পার্লামেন্টের বিশেষ কমিটিতে আইনে রূপান্তর করার জন্য প্রস্তাব করেছে। যদি এই পার্টটুকুকে ইন্ডেমনিটি দেওয়া হয়, তাহলে এখানে বিচার্য বিষয় হবে না। আর যদি ইন্ডেমনিটি দেওয়া না হয়, দ্যাট কমপ্লিটলি ডিপেন্ডস অন সরকার দল। যদি আইনকে তারা স্ক্র্যাচ করে দেন, অর্ডিন্যান্সটাকে বাতিল করে দেন, কিন্তু আমি হোম মিনিস্টার এবং ল মিনিস্টারের বক্তব্য যেটা শুনলাম, দে আর গিভিং প্রোটেকশন। এর অর্থাৎ ওই অধ্যাদেশটাকে আসছে না, এসে গেছে। এবং এটা অর্ডিন্যান্স পাস হয়েছিল, এই অর্ডিন্যান্সটাকে তারা আইনে রূপান্তর করছেন বলে পজিটিভ মতামত দিয়ে রিকমেন্ডেশন দিয়েছেন। আমি জানি এটা যদি থাকে তাহলে এই আইজিপির যে কথা, তার কোনো কার্যকারিতা নেই। আর যদি না থাকে তো দ্যাট কুড হ্যাভ বিন ডিফারেন্ট থিং। একটা কথা শুধু আমি এখানে বলতে চাই, দেখেন জনাব তারেক রহমানকে দেশে আসার ব্যাপারে যতটুকু আমরা আমাদের নলেজে আছে, বারবার আমরা শুনেছি যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার বলা হয়েছে যে আমরা কি ট্রাভেল পাস ইস্যু করবো নাকি, ট্রাভেল পাস ইস্যু করবো নাকি, যে এই বিষয়টা সামনে এসেছে, বারবার বলা হয়েছে তখন ট্রাভেল পাস ইস্যু করবো নাকি। কিন্তু গভর্নমেন্টের দিক থেকে উনি দেশে আসবেন না এরকম কোনো প্রাইম অফিস এভিডেন্স আমরা দেখিনি, কিন্তু বরং আমরা উল্টা দেখেছি। মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হয়ে গেছে। 21 আগস্ট মামলা নিষ্পত্তি হয়নি দ্রুত, 10 ট্রাক মামলা দ্রুত নিষ্পত্তি হয়নি, আরো ডজন ডজন মামলা ছিল। তিনিও ফাঁসির আসামি থেকে তিনি মুক্তি পেয়েছেন, নিষ্পত্তি হয়নি। জি, এক্স্যাক্টলি নিষ্পত্তি হয়েছে কি, এবং তিনি এখন সংসদ সদস্য। এবং শুধু তাই না, জনাব জুবায়ের রহমান তিনি বাংলাদেশে এসেছেন, একটা দুর্নীতির মামলায় সাজা ছিল, এসে রাষ্ট্রপতির এক বিশেষ আদেশে তিনি তখন জেলে না গিয়ে আপিল করেছেন। নর্মালি কারো যদি সাজা হয় তাহলে সরাসরি আপিল করা যায় না, সারেন্ডার না করে, কিন্তু সারেন্ডার না করে তো তিনি আপিল করেছেন। আজকে যদি এই কথা বলা হয়, আচ্ছা বলেন তো অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে প্রথম আদেশ কী ছিল? বেগম খালেদা জিয়ার মুক্তি, প্রথম আদেশ।
অন্তর্বর্তী এটা যখন 8 আগস্টের কথা যে বঙ্গভবনে যখন গিয়েছিল সব রাজনৈতিক দল, তখন এই দাবিটা জানানো হয়েছিল। সরকারের ফার্স্ট অ্যাক্ট কি? বেগম খালেদা জিয়ার মুক্তি। কে দিয়েছে? রাষ্ট্রপতির আদেশে। রাষ্ট্রপতি অ্যাডভাইস করেছে কে? প্রাইম মিনিস্টার ছিল না তো। হু অ্যাডভাইস? রাষ্ট্রপতি। আপনি উত্তর পাবেন না খুঁজে, কিন্তু দ্যাট ওয়াজ দি ফার্স্ট স্টেপ। এবং আমি তো মনে করি এই অন্তর্বর্তী সরকার প্রক্রিয়ার মধ্য দিয়ে যে ডেমোক্রেটিক ট্রানজিশনে আমরা পার করেছি, তার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হলো আজকালকার সরকার দল। যদি এই অন্তর্বর্তীকালী সবচেয়ে বড় একটি মানে উত্তর দিয়েছেন, সবচাইতে বড় বলছি, আমরাও বেনিফিশিয়ারি, কিন্তু সবচাইতে বড় বেনিফিশিয়ারি বলেছি আমি। ওয়ার্ড সবচাইতে বড় বেনিফিশিয়ারির কথা বলছেন। সবচাইতে, তার চেয়ে কম বেনিফিশিয়ারি আছে, তার চাইতেও কম বেনিফিশিয়ারি আছে না, বিভিন্ন স্টেক হোল্ডার্স আছে, কিন্তু দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিগেস্ট স্টেক হোল্ডার ইজ বিএনপি। তো সেখানকার এসে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডকে ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য বিএনপি ইজ টু লিক ইন টু পজিটিভলি। ওই ট্রানজিশন না হলে আজকালকার সিচুয়েশন তৈরি হতো না। তো জি, অসম্ভব আপনাকে। যে নীলুফা চৌধুরী জানেন না কেন আহত হয়েছে, কেন মারা গেছে। বহুদিন কষ্ট, বাবা মার কষ্ট দেখা, দেশের কষ্ট দেখা, সহপাঠীর পরিবারের কষ্ট দেখা, এখান থেকে কিন্তু যে ক্ষোভ এবং যাদের আমি 36 জুলাইয়ের 36 দিনের কথা যদি আমি ধরি, তাহলে আমি বলবো যে প্রথমে যারা নিহত হলো, এই যে আমি সাইদের যে আশাটা বুক ফুলিয়ে এসেছিল, কেন পুলিশ তাকে যাই হোক না কেন, যখন আপনি সারেন্ডার করেন তখন কিন্তু আপনার উপর আর কোনো কিছু প্রয়োগ করা ঠিক না, পুলিশ তাকে গুলি করবে না। ওই সাহস, ওইটুকু কিন্তু বিশ্বাসটা তার ছিল। সেই বিশ্বাসটা যখন ভঙ্গ হলো, যেভাবে বিশ্বাসটা ভঙ্গ হলো, সেই বিশ্বাসটা ভঙ্গের জন্য সমস্ত বাংলাদেশ ঝাঁপিয়ে পড়লো। সেই ঝাঁপিয়ে পড়ার পরে পুলিশ যে বিহেভটা করলো, আমি চুলচেরা হিসেব করে কথা বলার চেষ্টা করি, পুলিশ যে বিহেভটা করলো, সেই বিহেভটা রাষ্ট্রের একজন অধস্তন কর্মচারীর কাছ থেকে, রাষ্ট্রের মানে যারা ট্যাক্স প্রয়োগকারী সংস্থা, এটা কোনোভাবেই আশা করতে পারে না। পুলিশ গুলি করলেও পুলিশ পায়ের দিকে গুলি করবে, পুলিশ গুলি করলেও পুলিশ তার আগে লাঠি প্রয়োগ করবে, পুলিশ কখনোই বুক বরাবর গুলি করতে পারে না। পুলিশ যে কাজগুলো করেছে, আমি ওই 36 দিনের হিসাবটা আমি ওইভাবে করতে চাই না, ওটা রেভলিউশনের মধ্যে আমি ফেলতে চাই। অনেক রেভলিউশনের কোনো বিচার হয় না রেভলিউশনে, কিন্তু তারপরে মবের নামে যে ঘটনাগুলো ঘটেছে, ওটা কিন্তু ঘটনা। কারণ আপনি সরকারকে উৎখাত করেছেন, সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সরকারের A to Z, বায়তুল মোকাররমের খতিব থেকে শুরু করে সরকারের প্রথম মানুষটা পর্যন্ত পালিয়েছে। আপনার স্পিকার সংসদের থেকে শুরু করে আপনার প্রধান বিচারপতি পর্যন্ত পালিয়েছে। সেই সময়টা তারপরে আর মব থাকতে পারে না। এই যে আপনার একটা 32 নাম্বারকে কারণে অকারণে কি আছে 32 নাম্বারের মধ্যে আপনি বলেন, এটার যে অকারণে এখন পর্যন্ত এটাকে মব বলা হয়। কারণ আপনি যখন হাত তুললেন, একজন লোক পালিয়ে যাওয়া মানেই তো হাত তোলা, সর্বোচ্চ হাত তোলা। আপনি যখন হাত তুলেন তখন আপনার বিচার হবে, কিন্তু আপনার সঙ্গে আর কোনো ওই কাজটা হবে না, অভ্যুত্থানের কাজটা যেটা হতে পারতো, বিপ্লবের কাজটা যেটা হতে পারতো। তো আপনি এটা করা মানে, অর্ডিন্যান্সটা পাশ করা হয়েছিল, এটা বিএনপি ওন করেছে, সংসদে এটা রেটিফাই হচ্ছে। যদি এটা রেটিফাই হয়ে যায়, এদের বিরুদ্ধে কোনো মামলা বাংলাদেশের কোনো আদালত নিতে পারবে না। তবে আমি মনে করি একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন হওয়া উচিত, যে কমিশনটা বিগত সময়ের পুলিশের ভূমিকা, আন্দোলনের সময় কেন এনএসএফ সার্টিফাইড স্বজন সিপিবিসি পাইপ ভালো তো লাইফ ভালো, পুলিশ গুলি করলো এবং আন্দোলনের পরে কোথায় অযাচিতভাবে পুলিশের উপর নির্যাতন হয়েছে। গর্ভবতী একজন নারী পুলিশকে হত্যা করা হয়েছে, এটা আমরা ফেসবুকে দেখেছি। সত্যমিথ্যা জানার উপায় নেই, সত্যমিথ্যা আমরা জানতে চাই যে আন্দোলনের পরে যদি গর্ভবতী কোনো পুলিশকে পুড়িয়ে মারা হয়, কেন মারা হলো। সিরাজগঞ্জে 5 জন পুলিশের সময় মারা গিয়েছিল, থানায় আগুন দেওয়া হয়েছিল। তো এখানে তো ছোট যুদ্ধ হয়েছে, ছোট যুদ্ধে কে আগে গুলি করেছে তার দায় বেশি। আবার পুলিশের কনস্টেবল, পুলিশের এসআই, এদের কি করার আছে, পুলিশের ইন্সপেক্টর কি করার আছে? যদি ওসি বলে, মানে এসপি বলে গুলি করো, তার তো কোনো বিকল্প নাই। সে যদি গুলি না করে তার কোর্ট মার্শাল হবে, তাকে গুলি করা হবে ইনসাবঅর্ডিনেশনের জন্য, তাকে জেলে নেওয়া হবে তাৎক্ষণিক। তো ইস্যুগুলো এত ইজি না। তবে একটা কমিশন রিপোর্ট, একটা শ্বেতপত্র আমাদের দরকার। এর মাঝখানে দেখা গেছে অনেকেই অনেক অন্যায় করেছে, ছোটোখাটো সে অন্যায়গুলো রিভিল হওয়া দরকার। তবে অ্যাজ এ হোল আন্দোলনের পরে এ ধরনের ঘটনার অ্যাজ এ হোল বিচার করা সম্ভব না, উচিত না। কিন্তু একটা রিপোর্ট, একটা শ্বেতপত্র আমাদের দরকার, আন্দোলনের আগে, আন্দোলনের সময়, আন্দোলনের পরে। এটা ইতিহাসের জন্য দরকার। এবং আপনি এই ইন্ডেমনিটি তো বঙ্গবন্ধু হত্যার পরে দেয়া হয়েছিল,
পরে 96-তে এসে সেই ইন্ডিমনিটি বাদ দেওয়া হলো, বঙ্গবন্ধু হত্যাকারী একজনের ফাঁসি হলো কিন্তু ইভেনচুয়ালি। বাংলাদেশে আরেকটা ইন্ডিমনিটি দেওয়া হয়েছিল ক্লিন হার্ট, বিএনপির আমলে অপারেশন ক্লিন হার্টের সময় অসংখ্য সন্ত্রাসীকে হত্যা করা হয়েছিল, সেটাও কিন্তু পরবর্তী টেকেনি। এটাও দীর্ঘমেয়াদী কোষ্ঠীপাথরে টিকবে কি না, 10 বছর 20 বছর 25 বছর, সেটা চিন্তা করে সকলের জন্য একটা ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। যদি কোনো পুলিশের কর্মকর্তার ফ্যামিলির মনে হয় তার বাবাকে, তার হাজব্যান্ডকে অন্যায়ভাবে মারা হয়েছে, এটাও রিপোর্টে আসা উচিত। আবার যদি তার ফ্যামিলি মেম্বার নিজেই মেরে থাকে অনেক নিরীহ ছাত্রকে, সে ফ্যামিলিরও জানা উচিত যে তোমার ন্যায় বিচার পাওয়ার অধিকার নাই, কারণ তোমার পরিবারের যিনি ছিলেন তিনি মানুষ হত্যা করেছেন। তো এটা রাষ্ট্রকেই তো করতে হবে, এটি তো রাষ্ট্র। তো একটা কমিশন রিপোর্ট আমি মনে করি করেছিল ওই মুহূর্তে। এবং আপনি খেয়াল করেন এই লাইনটা বলার পরে 1-1.5 সপ্তাহের মধ্যে কিন্তু সব কিছু কিন্তু সিরিয়াসলি কমপ্লিট হয়ে গেল। শুধু কমপ্লিটই হলো না, একদিনে ভোটার হয়ে গেলেন, আপনার এনআইডি কার্ড হয়ে গেল, ভোটার হয়ে গেলেন, এগুলো 1-2 দিনেই সব কিছু হয়ে গেল, ছুটির দিনে। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু আটকে থাকলো না। রাষ্ট্র চেয়েছে তাই ছুটির দিনে। রাষ্ট্র তার নিজের কর্মপরিধির জন্য, কর্মের জন্য কোনো বিশেষ সময় বেছে নিতে পারে, যদি সময় হাতে না থাকে, এটা রাষ্ট্রের উপর ডিপেন্ড করে। তো এই জায়গাগুলো রাষ্ট্র তখন করলো। তাহলে কেন এই বৈঠকটা কেন লন্ডনে গিয়ে করতে হলো? সেটার আগেও তো এই ঘটনাটা উনি আসতে পারতেন, ওনাকে আসতে দেওয়া হতো। এই জিনিসগুলো আমরা যদি চিন্তা করি যে ওই সময় রাষ্ট্রের, যেটা আসিফ বলেছেন, যদি এটাই হয় যে আমাদেরকে থাকতে বলেছে, থাকার প্রয়োজনই হয়তো বা বিএনপির চেয়ারম্যানকে দেশে আসতে দিতে তারা অনিচ্ছুক ছিলেন। সব কিছুতেই তারা মনে করেছিলেন যে তারা একটা কানে ফু দিয়ে আমরা হয়তো চলতে পারবো, আমরা হয়তো বা আমরা অনেক দিন থাকতে পারবো, বিশেষ করে 29 সাল পর্যন্ত তো অবশ্যই। কিন্তু তারা তো থাকেননি, তারা তো নির্বাচন দিয়েছেন। তারা যে থাকেন নাই না থাকতে পারেন নাই, এটাও ব্যাপার। যে মানুষটি এই কথাটা বললেন তাকেও তো নামাতে কত ব্যাক পেতে হয়েছে। নিজে থেকে তো নাহিদ যেমন নিজে থেকে রেজিগনেশন দিয়েছিলেন, তারা কিন্তু ওইভাবে দিতে চান না, একদম নির্বাচনের আগে তাও দেন কিনা এরকম একটা অবস্থা ছিল। তো তারা যে নিজেরা যেতে চান না, এটা তাদের অনেক কর্মকাণ্ডে বোঝা গেছে। এবং নির্বাচন যেদিন হয় আপনি খেয়াল করেন, সেদিনও কিন্তু তার আগে পর্যন্ত যে নির্বাচনটা হবে কিনা প্রত্যেকের মধ্যে কিন্তু এই ধরনের একটা দোদুল্যমনা ছিল, যে যত কথাই বলুক না কেন। এবং নির্বাচন যে ঠিকভাবে নাও হতে পারে, নির্বাচনের আগে একটা বড় ঘটনা ঘটতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, এটা কিন্তু খোদ